ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা সিএসএস অ্যাডভান্সের টুলটিপ পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে আমাদের মেইন ফোকাস ছিল অ্যানিমেশন। আজকে আমরা বাকি যে অংশটুকু আছে এখানে আপনার মিডিয়া কোয়েরি পর্যন্ত দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি সিএসএস ইমেজ স্টাইলিং। তো এটা আসলে আহামরি কিছু না, আমরা অলরেডি বর্ডার রেডিয়াসের কাজ দেখেছি, যেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ডিপ ইমেজ বা যে কোনো কিছুকে একটু রাউন্ড করবে। তো এটা অলরেডি আমাদের ডিসকাস করা হয়ে গেছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল যখন দিয়েছে তখন এইটুকু রাউন্ড হয়েছে চারপাশে। তো এটা এখানে আবার আমি বলেছি যে যখন 50% দিব তখন এটা আমরা একদম সম্পূর্ণ গোল হয়ে যাবে। বাট 50% করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ইমেজের হাইট ওয়েটটা সমান থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলেই শুধুমাত্র এই ইমেজটা মানে আমাকে 40% করলে একদম সমান গোল দেখাবে চতুর্পাশে। তো ইমেজ স্টাইলিংয়ের আরও একটা পার্ট এখানে দেখিয়েছে, যা এখানে তারা একটা বর্ডার ব্যবহার করেছে। এই যে ইমেজটা এখানে নেওয়া হয়েছে, তো ইমেজের 5% পেডিং দেয়, ইমেজের চারপাশ থেকে পেডিং এখানে পেয়ে গেছে। যে তারপরে এখানে বর্ডার 1 পিক্সেল সলিড, এটা একটা কালার দিয়ে দিল। এটা একটা স্টাইলের মধ্যে পড়ে আর কি। তারপরে এখানে যদি আমি যাই, আমরা অলরেডি বক্স শেডের কাজ দেখেছি। এখানে মানে একটা ইমেজকে সুন্দরভাবে গোছানো যাকে বলে সেটা হচ্ছে ইমেজ স্টাইলিং আর কি। তো এগুলো আমাদের অলরেডি করা হয়েছে, দেখার কিছু নেই। তাও দেখিয়ে দিচ্ছি যে এখানে বর্ডার দিল আর এখানে দিল যে যখন এটা হোভার হবে তখন বলা হচ্ছে যে একটা বক্স শেডো হবে। বক্স শেডে কেউ কাজ করে সেটা অলরেডি দেখিয়েছি। বক্স শেডোটা কিন্তু প্রথমে এখানে দেখা যাচ্ছে না, যখন শুধুমাত্র এখানে আমরা হোভার করছি তখন বক্সটা হচ্ছে। তো বক্সটার এখানে এই যে RGB, এটা আমরা অলরেডি দেখিয়েছি যে একটা কালারকে RGB আকারে কীভাবে লিখতে হয়। এখানে যখন আমরা 1 দেব তখন হচ্ছে এটা ফুল কালার পাবে, বাট এখানে 0.5 দেওয়া মানে হচ্ছে এই নির্দিষ্ট কালারে শুধুমাত্র 50% মানে কালার অপাসিটিটা পাবে আর কি, সম্পূর্ণটা দেখা যাবে না। যদি এখানে 1 দিব আমরা যখন, তখনই সম্পূর্ণ কালারটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, এটা আর আমরা প্র্যাকটিস করবো না। তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে রেসপন্সিভ ইমেজ, ঠিক আছে। তো আমরা যখন কাজ শুরু করব, শুরুর দিকে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা একটা প্রজেক্টে দেখাই যে এখানে একটা প্রজেক্ট আছে style.css এ। আমরা শুরুতেই যে কাজটা করবো, এখানে লেখা আছে যে রেসপন্সিভ ইমেজ। তো এটা কি, আমরা যখন একটা ইমেজকে কল করি, ইমেজটা কিন্তু আমার যদি দেখা যায় যে আমরা 500 পিক্সেলের একটা ডিপ নিলাম বা একটা ক্লাস নিলাম, এর ভিতরে আমরা 1000 পিক্সেলের একটা ছবি দিলাম, তো এটা কী করবে, আমার কিন্তু ডিপটা ভেঙে ইমেজটা বাইরে চলে যাবে, যেহেতু ইমেজের ওয়েটটা আপনার 1000 পিক্সেল। তো এক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমেই আমি সিএসএসে একটা জিনিস লিখে নেব, সেটা হচ্ছে IMG। সবসময় এটা লাগবে আমাদের, ম্যাক্স ওয়েট 100%। তো এটা যখন আমি দিব তখন কি হবে, ইমেজটা কখনোই ভেঙে যাবে না। তার আমি যেই ডিপটা নেব বা যে কোনো একটা জায়গায় যখন ইমেজটাকে বসাবো, তখন সেটা যত বড় ইমেজই হোক না কেন, আমার এই ডিপের বাইরে এসে যাবে না, অটো অ্যাডজাস্ট হয়ে তার ওয়েটটাকে ফিট করে নেবে। এটা হচ্ছে রেসপন্সিভ ইমেজ। তারপর এখানে আবার কিছু কার্ড নিয়েছে, একই জিনিস। এইখানে হচ্ছে আপনার একটা বক্স চিটে দিল, আর নিচে এখানে একটা টেক্সট নিয়ে এই চারপাশে একটু প্যাডিং দিয়ে দিল। আর অপাসিটির ব্যাপারে অলরেডি আমরা আলোচনা করেছি যে অপাসিটিটা কীরকম। অপাসিটি হচ্ছে আপনার একটা ইমেজ কতটা ক্লিয়ার আমরা দেখতে পাবো। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র যে ইমেজের ব্যাপারে না, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আসে, বা যে কোনো ক্ষেত্রে আমরা অপাসিটি একটু মানে কম দেওয়া প্রয়োজন হয়। তখন এখানে যদি দেখি যে এটা অপাসিটি 1 মানে হচ্ছে একদম ক্লিয়ার দেখা যাবে, বাই ডিফল্ট আমাদের অপাসিটি 1ই থাকে। এটাকে আমরা 0.1 থেকে 0.9 পর্যন্ত, 95, 98 বা 0.01% এরকম ইউজ করতে পারি। তো এখানে পার্থক্যটা দেখতেই পাচ্ছেন আপনারা যে 0.2% মানে সম্পূর্ণ ইমেজটা যতটা স্বচ্ছ হওয়ার কথা, এর থেকে 8 ভাগ বাদ হয়ে গেছে, একদম মানে 0.2% দেখা যাচ্ছে ইমেজটা। আর এখানে হচ্ছে 50% দেখা যাচ্ছে 0.5। আমি এখানে 0.2 ইউজ করতে পারি, তখন সামান্য একদম দেখা যাবে, মানে একদম গোলা হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, এরকম হবে ব্যাপারটা। তারপরে এখানে ইমেজের পজিশন, এটা আমরা অন্য আসবো একটু পরে, এই বিষয়টা এখানে আলোচনা করার দরকার নেই। তো এখানে যদি ইমেজ সেন্টারিংয়ে দেখি আমরা,
তো ইমেজ সেন্টারিং কীভাবে করা যায়? ইমেজ সেন্টারিং মানে হচ্ছে একটা ইমেজকে আমি মানে সেন্টারে নিব আর কি। তো সেন্টারে নেওয়ার জন্য এখানে দুইভাবে করা যায়। আমরা এর আগে দেখে আসছি যে আমরা যখন একটা ইমেজকে একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দিব, দেওয়ার পরে এটাকে যখন সেন্টারে নিতে চাবো তখন আমরা মার্জিন অটো দিব। হ্যাঁ, এই যে মার্জিন অটো দেওয়ার পরে মার্জিন অটো এখানে যদি এই জিনিসটা দেখি, এই যে আপনার একটা ইমেজ দিয়ে দিল, ইমেজ স্টাইলটা কিন্তু আমরা এখানে সিএসএস দিয়ে না দিয়ে সরাসরি এটাকে বলে হচ্ছে আমরা জানি যে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস এর মাধ্যমে সে এখানে কী করলো 50% একটা ওয়েট দিয়ে দিল, ইমেজটা ছোটো হইলো। তো তারপরে এটাকে মার্জিন অটো দেওয়ার পরে এটা ইয়েতে চলে গেল, মানে সেন্টারে চলে গেল। আমরা যদি মার্জিন অটো বাদ দিই এটা কিন্তু বাই ডিফল্ট লেফটে থাকবে। তো সেন্টার নিতে হলে কি করতে হবে? মার্জিন অটো দিতে হবে। তো আরেকভাবে আমরা ইমেজকে সেন্টারে নিতে পারি। তো আরেকভাবে কেউ নিতে পারে, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স যখন আমরা করব। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এটা অটোমেটিক সেন্টারে চলে যাবে। তো ডিসপ্লে ফ্লেক্স করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, এটা আপনার ইয়ার মতোই কাজ করবে আমার। এটা এই বেশিটা আরও সহজ এবং আমরা এই জিনিসটা আরও বেশি ব্যবহার করব যে কোনো ডিবের ক্ষেত্রে বা যে কোনো ইমেজের ক্ষেত্রে সেন্টার করার জন্য। এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে এটা সেন্টারে চলে আসলো। ইমেজ ফিল্টারিং, এটাও আমাদের ল্যাব প্রজেক্টের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তো একটা ইমেজকে, এই যে নর্মাল একটা ইমেজ, তো এটাকে আমরা যদি এখানে ব্লার করতে পারি, ব্রাইটনেস দিতে পারি, কনট্রাস্ট করতে পারি, ড্রপ শেডও দিতে পারি। তো এখানে ব্লার যদি প্রথমে এখানে ব্লার করে দেখিয়েছে যে ব্লার করলে ইমেজটা কীরকম হবে। এটার এখানে যদি একটু দেখি যে ব্লার কী করা যায়, 2 পিক্সেল, 6 পিক্সেল, 1 পিক্সেল, 5 পিক্সেল, এটা আমাদের অনেক কাজে লাগে। বিশেষ করে আমরা যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি তখন এই জিনিসগুলো কাজে লাগে। তবে সব থেকে বেশি এই যে ব্লারটা আমাদের বেশি প্রয়োজন হয়। তো এটা যদি একটু দেখি আমরা এখানে, তো এখানে ব্লার কী করলো, এটা 2 পিক্সেল করলো, এটাকে যদি আমরা 20 পিক্সেল করে একটু রান করি, এই যে একদম ঝাপসা হয়ে গেল। তো এটা অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে যখন টেক্সট বসাই তখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বা ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা আরেকটা যখন ব্যাকগ্রাউন্ড কালার নিই তখন এই ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এরকম ব্লার করতে হয় যেন টেক্সটটাকেও সুন্দর দেখা যায় এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা ঝাপসা দেখা যায়। তো ব্লার নিতে হলে কীভাবে নিতে হবে আরেকটা বিষয়, ব্লার হচ্ছে আমাদের যে এইখানে নিতে হলে ফিল্টার দিয়ে নিতে হবে। প্রথমে লিখতে হবে ফিল্টার, তারপরে হচ্ছে ব্লার আমরা কত পিক্সেল দিব, প্রপার্টিটার নাম হচ্ছে আপনার ফিল্টার। তারপর এই ভ্যালুটা হচ্ছে ব্লার দিব, দিয়ে পিক্সেল আকারে আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা এখানে যাই, এখানে হচ্ছে ইমেজ শেপ। ইমেজ শেপ হচ্ছে আপনার ক্লিপ পাথ সম্পর্কে যদি একটু আলোচনা করি, আমরা এখানে ক্লিপ পাথ দিয়ে একটা ইমেজকে এরকম মানে রাউন্ড করতে পারি অথবা মানে 50% রাউন্ড করতে পারি। এই জিনিসগুলো দেখে রাখা উচিত আমাদের। এই যে ক্লিপ পাথ কী করলাম এখানে, এই যে যদি আমরা ক্লিপ পাথের সার্কেল 50% দিই তাহলে এভাবে 50% হবে। 40% দিলেও এই যে ইমেজ 2তে যদি আমরা যাই, এটা হচ্ছে 2 নম্বর ইমেজটা, 40% হলো। আর ক্লিপ পাথ যদি আমরা 60% দিই, ব্যাপারটা হচ্ছে কি, এই যে মানে এই যে সম্পূর্ণ একটা ইমেজ, ঠিক আছে, এটা কতটুকু ভেতরে পর্যন্ত এটা আমি মানে এই যে ক্লিপ সার্কেলটা করতে চাচ্ছি। তো প্রথমে যখন আমরা 40% দিলাম একদম ভিতর দিয়ে এটা 40% হলো, 50% দেওয়ার পরে আরেকটু বের হয়ে গেল, বের হয়ে এটুক পর্যন্ত হলো। 60% দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সার্কেলটা মানে এতটা বড় হয়ে গেছে যে আমাদের ইমেজের উপরে পড়েনি পরিপূর্ণভাবে, ঠিক আছে, বের হয়ে গেছে। যার কারণে শুধুমাত্র সাইডগুলো একটু একটু রাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। বাট 50% দিলে পুরো ইমেজটা হয়ে যেত। আবার এখানে যদি আরও বড় ইমেজ ব্যবহার করি তখন কিন্তু আবার আমাদের এটা গোল হয়ে যাবে। যেহেতু আমরা দেখালাম যে 30% দিলে হয়তো আরেকটা একদম এই যে এটুকু নিয়ে আমার হয়ে যাবে, একটা রাউন্ড হবে, এই যে এটুকু নিয়ে রাউন্ড হবে। তো এভাবে ক্লিপ পাথ দিয়ে আমরা অনেক সময় এরকম ডিজাইন আমাদের খুব বেশি কাজে লাগে। এই যে এটা যদি আমরা দেখা যায় যে এই বিভিন্ন শেপ বানানোর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন শেপ প্রয়োজন হয়। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে 50% হচ্ছে গোল হবে আর সাইডটা একদম এরকম সোজা হবে। এটা করার জন্য কি করতে হবে, এই যে 50% এট রাইট বলে দিলাম যে রাইট থেকে লেফট, মানে রাইটটা হবে না, লেফটটা হচ্ছে রাইট থেকে বাম পাশের যে অংশটুকু আছে এটা হচ্ছে আমার রাউন্ড হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। আর 50% লেফট দিলে দেখা যাবে যে এইটুকু সমান হয়ে এইটুকু রাইট হয়ে যাবে,
হ্যাঁ এরকম। আবার যদি দেখা যাচ্ছে যে যে ডিমের মতো একটা আকৃতি দিতে চাই, হ্যাঁ এর অনেকগুলো ভ্যালু আছে, আপনারা একটু এগুলো দেখে নেবেন। বাট কনসেপ্টটা কি, ক্লিপ পাথ লিখতে হবে। হ্যাঁ একটু আগে দেখালাম যে ফিল্টার দিয়ে হচ্ছে আমরা ব্লার করতে হই, আর এখানে হচ্ছে যখন আমরা এই যে শেপের কাজগুলো করব, ইমেজকে আমরা একটা শেপে নিয়ে আসবো, তখন ইউজ করতে হবে ক্লিপ পাথ। ঠিক আছে, এই যে ক্লিপ পাথ। আচ্ছা, অবজেক্ট ফিট এটা কি জিনিস? আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন আমরা নিই, যেমন আমরা এইখানে যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই এইভাবে, যে ব্যাকগ্রাউন্ড এখানে না, আমি এখানে দেখাই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে যখন একটা ডিভ নিব, তখন এটার ভিতরে যদি আমরা ইমেজ দিতে চাই তখন কি লিখি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপরে আইএমজি এই যে একটা ইমেজ দিলাম। তো এটাকে যদি, হ্যাঁ আমি একটু এটা প্রিভিউ করে দেখাই একটু ক্লিয়ার বোঝানোর জন্য। এটাকে যখন আমরা এখানে দেখলাম, এটাকে একটু করি, প্যাডিং দিলাম 100 পিক্সেল, প্যাডিং দিলাম হচ্ছে 200 পিক্সেল। ঠিক আছে, তো ইমেজটা দেখা যাচ্ছে যে এই যে রিপিট হলো, কারণ কি ইমেজটার হাইট কিন্তু এইটুকু আছে। এরপরে আমার পুরো স্ক্রিনটা পর্যন্ত, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমার পুরো স্ক্রিন জুড়ে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে আর কি, তো সে বারবার রিপিট হয়ে এটা পুরো অংশ নিয়ে নিছে। তো এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে দিই, দেখা যাবে শুধু এইটুকুই আছে। তো এখানে এই যে এই জিনিসটা আমি বলতেছি যে অবজেক্ট ফিটটা কি, অবজেক্ট ফিটটা হচ্ছে আমরা এখানে নিই না যে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা আর কি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা নেই হচ্ছে এই যে যখন আমরা কভার করি এবং কন্টেন্ট করি, কভার করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড একদম সম্পূর্ণ না ভেঙে আমার পুরোপুরি হয়ে যায়। এই ব্যাকগ্রাউন্ড কভারটা এখানে যেই কাজ করে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে, আর শুধু ইমেজের ক্ষেত্রে অবজেক্ট ফিটটা সেম কাজ করে। অবজেক্ট ফিটটাও আমরা কন্টেন্ট অথবা কভার দিতে পারি। কভার দিলে আমরা হাইট ওয়েট 100% দিলে অনেক সময় দেখা যায় হাইট একটু বেশি দিলাম, আর ওয়েট তো এরকম একটা পর্যায়ে দিলাম। ধরেন আমার ইমেজটা হচ্ছে 400x400, বাট আমি এটাকে ফোর্স করে এটার হাইটটা করে দিলাম 600 আর ওয়েটটা রাখলাম হচ্ছে 400, তখন ইমেজটা কীরকম দেখা যাবে, যে একটু মানে চেপে লম্বা হয়ে গেছে। তো এটাকে যদি তখন আমি অবজেক্ট ফিট কভার করি, তখন কিন্তু মানে ইমেজের সাইজ ম্যাটার না, এটা আমার পারফেক্টলি শো করবে। ঠিক আছে, যেমন এখানে কভার দেওয়ার পরে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন দিই সেন্টার, ঠিক আছে, তো সেন্টারের যেহেতু ইমেজটা অনেক বড় এই জন্য সেন্টারটা এইটুকু হাতটা পর্যন্তই দেখাচ্ছে। তো এখানে অবজেক্ট ফিটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ করবে, ব্যাকগ্রাউন্ড সাইজ এবং অবজেক্ট ফিট একই জিনিস। আবার এখানে অবজেক্ট পজিশন যেটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা একই কাজ করে, এই যে অবজেক্ট ফিট কভার। ঠিক আছে, ওই যে অবজেক্ট ফিটটা। আর অবজেক্ট পজিশন হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিব যখন দিতাম, এখানেও এরকম অবজেক্ট পজিশন 80% 100% বা কভার বা সেন্টার দেওয়া যায়। আচ্ছা, যাই হোক ইমেজের ব্যাপারটা এখন আমরা একটু যদি এখানে দেখাই, যে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিই, আইএমজি, তো এখানে যদি আমরা এই যে ইমেজটা একই ডিবির ভিতরে নিলাম, আমরা হাইট দিলাম হচ্ছে 400 পিক্সেল আর ওয়েট দিলাম হচ্ছে 400 পিক্সেল। তো এখন আমরা অবজেক্ট ফিটের কাজটা দেখতে পারবো, এই যে ইমেজটা। তো আচ্ছা, এখানে আমরা ইমেজের মধ্যে কাজ করতেছি। হ্যাঁ, আমরা ক্লাসটা এখানে না দিয়ে আমাদের দরকার ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতর আইএমজি যেটা, হ্যাঁ এইটার হাইট ওয়েট আমরা দেওয়া দরকার ছিল, এই যে দিলাম। ঠিক আছে, এখন কি হইলো, হ্যাঁ এই যে হাইট ওয়েটটা আমরা ফোর্স করে দিলাম, সে কিন্তু শুধুমাত্র এখানে যদি ওয়েট দিতাম হাইটটা সে অটোমেটিক নিয়ে নিত যতটুকু নেওয়ার, বাট দুইটাই যখন আমরা দিলাম সে কিন্তু ইমেজটা ঠিকঠাক মতো আমার এখানে দেখা যাচ্ছে যে ইমেজটা একটু মানে চেপে গেছে এরকম মনে হচ্ছে। তো এখানে যদি আমরা একটা জিনিস ব্যবহার করি যে অবজেক্ট ফিট এই যে কভার, ঠিক আছে, ওই যে আমাদের সমস্যাটা ছিল
যে চেপে গেছে এই সমস্যাটা কিন্তু এখন চলে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেরকম ব্যবহার করতে পারি এই জিনিসটা, ইমেজের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা ব্যবহার করতে পারি। তো এখানে লিখতাম আমরা কি ব্যাকগ্রাউন্ড পজিশন, ঠিক আছে, এখানে লিখবো অবজেক্ট পজিশন সেন্টার, ঠিক আছে, এটা অলরেডি সেন্টার আছে এই জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে অবজেক্ট ফিট আর অবজেক্ট পজিশনের ব্যাপার। এখন হচ্ছে ইমেজ মাস্কিং, এটাও ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের। এটা শুধুমাত্র কাজে লাগে যখন আমরা শেপ বানানোর ক্ষেত্রে আর কি। তো একটা জিনিস আপনাকে দেখাই যে এই জিনিসটা, এটা কিন্তু একটা শেপ বানানো, এই যে এরকম পিএনজি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এরকম জাস্ট W3 লেখা, W3 স্কুল লেখা, এরকম একটা শেপ বানানো আছে আর চারপাশে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা জানি যে পিএনজি ইমেজগুলো যখন ট্রান্সপারেন্ট হয় তখন শুধুমাত্র যেটা ইমেজ আছে এর বাইরে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো এটা এই মানে এই যে শেপটা বানানো আছে W এখানে আর এখানে 3, এখানে স্কুলস, এটার মধ্যে আমি চাচ্ছি যে একটা এই যে ইমেজটাকে আমি এটার ভিতরে বসাবো। তো এমনভাবে বসাবো যেন এই ইমেজটা পুরোপুরি আমার এই শেপটা জুড়ে চলে আসে। এটা হচ্ছে মাস্কিংয়ের কাজ। তো মাস্কিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাস্কিং কিন্তু আমার লোকাল হোস্টে কাজ করবে না। লোকাল হোস্টে কি আমরা যখন এখানে এরকম সরাসরি দেখি, হ্যাঁ, এক্ষেত্রে এটা কাজ করে না, শুধুমাত্র লাইভে কাজ করে, অথবা আমরা যখন ওই যেরকম লোকাল সার্ভার ক্রিয়েট করে আমরা এটাকে দেখতে পারবো। মানে সোজা কথা, এখানে লোকালি কোনোভাবে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা একটা সার্ভার তৈরি না করব। তো সার্ভার কি, এটা হয়তো আপনার এখন না জানার এই কথা, এটা অনেক মানে অনলাইন ভিত্তিক যদি এটাকে আমি করি অথবা একটা সার্ভার ক্রিয়েট করি, যাই হোক, এটা সোজা কথা, আমরা অফলাইনে যখন এইভাবে দেখবো তখন এটা মানে এই আমার শেপটা কাজ করবে না, এটা শুধু অনলাইনে কাজ করে। যাই হোক, এটা কীভাবে কাজ করে আমি একটু এখানে যদি একটা এক্সাম্পলে যাই, যে প্রথমে মাস্ক ওয়ান নামে একটা ডিপ নিয়ে একটা ইমেজ নিলাম, ঠিক আছে। তো ইমেজটা কীরকম দেখানোর কথা, এরকম, তাই না? এই যে এই ইমেজটা কিন্তু সেম। তো এই ইমেজটা দেখাচ্ছে নর্মালি এরকম একটা ইমেজ, কিন্তু এখানে দেখেন যে W3 লেখাটা স্কুল লেখার মধ্যে এই ইমেজটা পুরোটা বসে গেছে। কীভাবে বসলো? এই যে মাস্ক ওয়ান নামে ক্লাসের ভিতরে আমরা ইমেজটা নিলাম, নেওয়ার পরে এই যে মাস্ক ওয়ানের আমরা কাজ শুরু করলাম। এই যে ওয়েবকিট মাস্ক ইমেজ, এটা মূলত হচ্ছে স্পেসিফিক কিছু ব্রাউজারের জন্য এই কোডগুলো দেওয়া হয়। আগে দেওয়া লাগতো, এখন দেওয়া প্রয়োজন নাই। এটা হচ্ছে এই যে ওয়েবকিটটা মূলত গুগল ক্রোমের জন্য আলাদাভাবে লেখা হয়, গুগল ক্রোমের সকল ব্রাউজারের জন্য এটা সাপোর্ট করে। যাই হোক, এটা দেখার দরকার নেই, এটা ছাড়াও কিন্তু আমাদের এটা কাজ করবে, এই যে কাজ করছে কিন্তু। যাই হোক, আমরা এখানে কি লিখব, শুধুমাত্র লিখব, এটা তো একটা নর্মাল ইমেজ দিলাম জাস্ট, আর কোনো কাজ নাই। এই যে তখন মাস্ক ওয়ান নামে যে ক্লাসটা এখানে নিলাম, এখানে নিলাম মাস্ক ইমেজ। মাস্ক ইমেজের মধ্যে আমরা কি করলাম, ওই যে ইমেজটা দেখাইলাম একটু আগে, এই যে ইমেজটা, হ্যাঁ, এই যে ইমেজটা, এটা এখানে পাওয়া দিলাম, এই যে। তো এখানে মাস্ক রিপিট না দিলে ওই যে ব্যাকগ্রাউন্ড রিপিটের মতো এটা অনেকগুলো রিপিট হবে, এই যে রিপিট হলো। তো এটাকে যদি আমি রিপিট বন্ধ করতে চাই তাহলে কি লিখব, মাস্ক রিপিট। ওই যে শেপটার ভিতরে আমি ইমেজটা ঢুকাই দিলাম, এই কাজ এটা। আচ্ছা, আর বাটন, বাটন অলরেডি আমাদের করা হয়েছে, একই কাজ। আমরা এ দিয়ে বাটন নিই আমরা মূলত, অথবা আমরা যখন কোনো ফর্ম ক্রিয়েট করি এক্ষেত্রে BUTTON লেখে একটা বাটন লিখি। আমরা যদি এখানে জিনিসগুলো দেখি, যে এই যে একটা এ দিয়ে যদি আমরা একটা বাটন নিতে চাই, হ্যাঁ, এই যে এখানে একটা ক্লাস নিলাম, এই যেমন এটা যদি দেখি যে এখানে একটা বাটন নামে ক্লাস নিল, হ্যাঁ, আমি এখানে একটা বাটন নামে ক্লাস নিই, আমি নিলাম বাটন স্টাইল ওয়ান নামে, ঠিক আছে। তো এটার ভিতরে আমি এখানে লিখলাম যে বাটন। তো বাটনের ক্ষেত্রে আমাদের যে শর্তগুলো মানতে হবে, এটা হচ্ছে প্রথমে আমাকে এটাকে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, ঠিক আছে, না হলে আমাদের যে পেয়ারিংটা প্রপারলি কাজ করবে না। তো এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিব। আর টেক্সট ডেকোরেশন আমি নান করব, যেন এই যে নিচের বর্ডারটা চলে যায়। বর্ডারটা যাওয়ার জন্য আমার এখানে টেক্সট ডেকোরেশন নান করব। এখানে প্যাডিং দিলাম হচ্ছে আমরা 12 পিক্সেল আর 40 পিক্সেল দিই, 12 পিক্সেল আর 40 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কালার দিলাম হোয়াইট, সরি
তো আমরা অলরেডি দেখেছি যে কিভাবে আপনার করতে হয়, এই যে আপনার হ্যাশ কালার নিতে হয়। তো এখানে সাদার যে হ্যাশ কালার, এটা হচ্ছে হ্যাশ দিয়ে 6টা F, এটা এখানে দিলাম। এটাই হচ্ছে বাটনের কাজ আর কি। এই যে টেক্সটাইল লাইন সেন্টার দিতে পারি, আরও যা যা আছে, এই যে রিসপ্লে ইনলাইন ব্লক করলো, টেক্সট ডেকোরেশন নান করলো। তো শুধু এই হচ্ছে বাটনের কাজ। আর এটা হচ্ছে CSS পেজিনেশন। তো প্রেজেন্টেশন হচ্ছে আমরা আমাদের যখন ওয়েবসাইটে ব্লগ থাকে, এই যে আমরা যদি একটা লাইভ ওয়েবসাইটে যাই দেখতে পারবো, এই যে এখানে ব্লগে যদি যাই দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো ব্লগের মধ্যে আমরা প্রথমে 4-5টা দেখাবো, এরপর এরকম প্রেজেন্টেশন করে দিব। এই যে প্রেজেন্টেশনের মানে হচ্ছে এখানে শুধু 3টাই ব্লগ না, আরও অনেকগুলো ব্লগ আছে। সেকেন্ড 2 নম্বর প্রেজেন্টেশনে ক্লিক করলে সেকেন্ড যে আরও 3টা ব্লগ সেটা দেখাবে, 3 নম্বরে দিলে আরও যে পরের 3টে এরকম দেখাবে। আর এখানে সরাসরি দিলে একদম সবার শেষের যে আমার ব্লগগুলো আছে সেগুলো দেখাবে। এগুলো হচ্ছে সেই প্রেজেন্টেশন। তো এটা ও সেই বাটনের মতোই অনেকটা কাজ, যেহেতু পরপর একই জিনিস রিপিট হচ্ছে। আমি বলছি যে একই টাইপ জিনিস যদি বারবার রিপিট হয় তো এটাকে আমরা ULLI দিয়ে করব। প্রেজেন্টেশন সবসময় ULLI দিয়ে হয়। তো UL এর ভিতরে আমরা প্রেজেন্টেশন নামে একটা ক্লাস দিলাম ইউনিক করার জন্য, যেহেতু আমাদের অনেক UL থাকতে পারে। এর ভিতর আমরা এখানে এই যে 1 নিলাম, এই যে জিনিসগুলো নিলাম, এই যে। তো UL প্রেজেন্টেশন যেটা, এটার আমরা প্রথমে মার্জিন 0 করব, পেডিং 0 করব, লিস্ট স্টাইল নান করব, ঠিক আছে। তারপর UL প্রেজেন্টেশন থেকে এই যে এলআইয়ে যাব। এলআইতে আমরা এখানে জাপসা আছে কিন্তু এলআইটা, তো এটা আমরা দেখতে পারবো যখন এলআইতে যাব। এই যে এখন এটাকে পাশাপাশি করতে চাইলে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব। এর ভিতরে আছে হচ্ছে এ, ঠিক আছে, এর ভিতরে এ। এটাকে আমরা টেক্সট ডেকোরেশন নান করব, ডেকোরেশন নান, ঠিক আছে। এখন কি করতে হবে, এই যে সবগুলা কিন্তু আমার সমান হাইট ওয়েট। সেকেন্ডে গেলে দেখা যাবে যে আবার একই রকম হাইট ওয়েট হবে। তো একই রকম হাইট ওয়েট যদি আমি করতে চাই বা সেম সাইজ করতে চাই, প্যাডিং দেওয়া যাবে না কিন্তু। তো ডিসপ্লে ইনলাইন ব্লক অবশ্যই করতে হবে আমার। করার পরে হাইট দিলাম 40 পিক্সেল, ওয়েট দিলাম 40 পিক্সেল, ঠিক আছে। টেক্সটাইল লাইন সেন্টার। এখন যদি আমি এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিই হচ্ছে ব্ল্যাক, কালার দিলাম সাদা, তো এটা উপরে চলে গেল না। তো এটাকে যদি আমি সেন্টারে আনতে চাই তাহলে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লাইন হাইট 50 পিক্সেল, ঠিক আছে। যদি 40 পিক্সেল, 40, এই যে সেন্টারে আসলো। এখন এটাকে রাউন্ড করতে চাইলে এই যে রাউন্ড 40 পিক্সেল। এখন আমি চাই যে এই যে সেকেন্ডটা যদি এই যে থার্ড যেটা, এটা আমি চাচ্ছি যে মানে রেড কালার করব। তো এটা কী করব, তো আমি বলছি যে NTSL নিয়ে আমরা কাজ করব। NTSL নিয়ে কাজ করার রুলস হচ্ছে, NTSL সবসময় মাথায় রাখতে হবে আমাদের, পাশাপাশি একই জিনিস যখন রিপিট হচ্ছে সেটা NTSL ধরা যায়। যেমন আমি এখানে যদি 3 নাম্বারটা ধরতে চাই, আর আমি যদি এরকম লিখি যে UL প্রেজেন্টেশন, ঠিক আছে, LIANTS চাইল্ড 3, এটা লিখলে কিন্তু এখানে কাজ করবে না। কাজ কী জন্য করবে না, এই যে 3 নাম্বার এটা এখানে NTSL 3 না, কী জন্য না, কিন্তু এখানে একটাই আছে, আর রিপিট হয়নি। রিপিট হয়েছে কি এলাইগুলা। তো পাশাপাশি একই জিনিস যখন রিপিট হয় এটাকে হচ্ছে NTSL ধরা যায়। তো এখানে যদি আমি ব্যাপারটা এরকম লিখি যে NTSL যদি এলাইয়ের দিই যে NTSL 3, ঠিক আছে, তখন কিন্তু 3 নম্বরে এটা সিলেক্ট হবে। এই যে আমি এখানে গেলাম, এখানে যদি যাই দেখা যাবে যে এই যে এটা সিলেক্ট হয়েছে। তখন আমাকে কি করতে হবে, এর ভিতরে যেহেতু আমরা হাইট ওয়েট দিলাম, আবার এতে গেলাম NTSL 3 এর এতে গেলাম, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এই যে রেড হয়ে গেল, ঠিক আছে। এখন সবগুলো একসাথে নিতে চাইলে এই যে এখানে ক্লিক করব, এই যে সেভ। আরেকটা ব্যাপার, এখানে মাল্টি কলাম, আমরা ফ্লেক্স দিয়ে কলাম বানানো দেখেছি অলরেডি। তো ফ্লেক্স বাদেও কিন্তু আমরা এখানে কলাম করতে পারি আরও সহজে, খুবই সহজ এটা। তো ম্যাক্সিমাম আমাদের ফ্লেক্স দিয়ে কলাম করতে হবে। এটা দিয়ে আমরা কখনোই কলাম করব না, দরকার পড়ে না, যেহেতু আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব আমাদের কাজগুলো করার জন্য পরবর্তীতে। ফ্রেমওয়ার্ক এটা আপাতত আসলে জানার দরকার নেই, পরবর্তীতে ডিসকাস করলে বোঝা যাবে, বাট এটা দেখিয়ে দেই যে কোনো সময় হয়তো আমাদের কাজে লাগতে পারে। তো কলাম কি তেমন কিছুই না, জাস্ট কলাম কাউন্টের মধ্যে আমি বলে দিব যে কয় কলাম হবে। এই যে কলাম কাউন্টের মধ্যে 3 লিখে দিল মানে 3 কলাম হবে।
কলাম গ্যাপ মানে হচ্ছে কি, আমরা ওই যে ফ্লেক্স নিলে যেমন গ্যাপ দিই একই জিনিস, এখানে জাস্ট কলাম গ্যাপ দিব, কত পিক্সেল হবে এটা। আর কলাম রোল স্টাইল মানে হচ্ছে এটা মানে বর্ডারটা কীরকম হবে, হ্যাঁ, সলিড হবে নাকি কি হবে। আর এটা এটা কলাম রোল স্টাইলটা অনেকটা ওই বর্ডার 1 পিক্সেল সলিড 2 পিক্সেল সলিড যে দেই এরকম আর কি, কীরকম হবে। আর ওয়েটটাও ওই যে বর্ডার মতো, যেমন বর্ডার ওয়েট দিই এটা এরকম, আর বর্ডারে যেরকম কালার দিই, হ্যাঁ, এটা জিনিসটা এরকম আর কি। আচ্ছা, তো এখানে যদি আমরা প্রথমে যাই, দেখব যে এখানে আমরা অনেক নিউজ পেপার নামে একটা ক্লাস নিলাম প্রথমে, এর ভিতরে অনেকগুলো টেক্সট দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট বলে দিলাম কলাম সিইউএলইউ, এম দেওয়া লাগবে না কিন্তু, এম এর পর একটা এনও আছে, এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। কলাম, তারপরে কাউন্ট 3, এই এনটা মিস হলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ, অনেকে এটা এনটা মিস করে প্রথমে শুধু কলাম লিখে, তো 3 কলাম হয়ে গেল। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যদি এখানে যে সমস্যাটা আমি বলি, এখানে যদি আমি অল্প একটু টেক্সট দিই, এই যে এইটুকু, এটা কিন্তু 3 কলাম করতে পারবে না, এই যে, ঠিক আছে, এখানে কিন্তু 3 কলাম হয়নি। এনাফ টেক্সট থাকা লাগবে বা ডিবে যথেষ্ট পরিমাণ কন্টেন্ট থাকা লাগবে, তখনই 3 কলাম করতে পারবে। আচ্ছা, কলামের ব্যাপারটা গেলাম। আর গ্যাপ হচ্ছে মাঝখানে কতটুকু গ্যাপ হবে, আমাদের আগের জিনিস এইগুলো। তারপরে এখানে স্টাইল কোনটা হবে, হ্যাঁ, এই যে যাই সলিড দিল এখানে, এই যে বললাম সলিড, ঠিক আছে, এই যে সলিড। তারপরে আমি যদি এখানে চাই যে কলামের ওয়েট, ওয়েট হচ্ছে এই যে ওয়েট, এই জিনিসটা, হ্যাঁ, এটা কতটুকু মোটা হবে আর কি, ওই যে বর্ডারের মতোই একই জিনিস, 1 পিক্সেল দিল, এটা একদম বাতলা গুলো। এটার বর্ডার আবার কালারও দেওয়া যাবে, কলাম রোল কালার, এই যে কালার দিল একটা, এগুলো সহজ ব্যাপার। তারপরে আবার এই জিনিসগুলা, এই যে কলাম রোল যেটা প্রথমে আমরা দেখলাম, কলাম রোল, কলাম রোল হচ্ছে ওই যে অনেকটা এরকম, যে এখানে কলাম রোলে কি কি আছে, কলাম রোল স্টাইল, কলাম রোল উইড, কলাম রোল কালার। আর শুধু কলাম রোলে হচ্ছে এই 3টা জিনিস একসাথে লেখা যাবে, ওই যে বরাবরের মতো একই এক্সাম্পল দেওয়া লাগে, যে প্যাডিং 40 পিক্সেল লেখাটা যেরকম, এটা এরকম। আর এগুলো হচ্ছে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ বটম, এরকম আর কি। তো এই যে এখানে যদি শুধু কলাম রুলে যাই আমরা, এই যে শুধু কলাম রুলে লিখলো কি 1 পিক্সেল লাইট ব্লু, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কী লিখলো, বর্ডার 1 পিক্সেল সলিড লাইট ব্লু, একই জিনিস, ঠিক আছে। তারপরে কলাম স্প্যান অল, এটার মানে কি এটা একটু দেখে আসি। এখন এই যে আমার নিউজ পেপারের ভিতরে অনেকগুলো টেক্সট, এর ভিতরে আবার H2 দিয়েও একটা টেক্সট আছে। তো H2টা আমি যদি এখানে দেখি যে আলাদাভাবে একদম মানে ডিসপ্লে ব্লকের মতো ফুল ওয়েট হয়ে আছে, তো এটা কি জন্য হলো, ওই যে কলাম স্প্যান অল দেওয়ার কারণে। এখানে কলাম স্প্যান অল দিলে দেখা যাবে যে আমার এটা, এই যে যেহেতু আমি নিউজ পেপারকে এখানে কলাম করেছি, এটাও কলামের ভিতরে পড়ে যাবে, এই যে ভিতরে পড়ে গেছে। বাট এখানে যদি আমি কলাম স্প্যান অল দেই, এটা আমার সেপারেটলি আলাদা ফুল উইড হয়ে যাবে। এই হচ্ছে আবার এভাবে ইউজ করা যায় কলাম উইড। এই যে কলাম উইড তো আমরা এর আগে 3 কলাম 2 কলাম করলাম, পিক্সেল আকারে করতে পারবো। 100 পিক্সেল দিলাম মানে 100 পিক্সেল করে করে এখানে এই স্ক্রিনের ভিতরে এই টেক্সটগুলোকে যত ভাগ করা যায় সে তত ভাগ করে নেবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কলামের ব্যাপার চলে গেল। ইউজার ইন্টারফেস, এটা দরকার নেই। ভেরিয়েবল, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এটা কি কাজে লাগে মূলত, আমরা এই যে সিএসএসগুলো লিখি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আমাদের ব্ল্যাক কালারটা ইউজ করতে হচ্ছে, অনেক জায়গায় সাদা কালারটা ইউজ করতে হচ্ছে, অনেক জায়গায় লাল কালার ইউজ করতে হচ্ছে। তো এখানে আমরা কি করি, বারবার আমরা লাল কালার লিখি, হলুদ কালার লিখি, নীল কালার লিখি, বেগুনি কালার লিখি, ঠিক আছে। আবার দেখা যায় যে অনেক জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড দিই গ্রে, ব্যাকগ্রাউন্ড দিই ইয়েলো। আবার ফন্ট সাইজের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দিই যে ফন্ট সাইজ এত পিক্সেল। ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে আমরা দিই যে ফন্ট ফ্যামিলি এইটা বারবার লিখি। তো এটা আমাদেরকে একটা ফ্যাসিলিটি দিই, এই যে এই ভেরিয়েবল আকারে আমরা প্রথমে এগুলো ডিক্লেয়ার করে রাখবো। হ্যাঁ, এটা একটু মানে করে দেখাই, করে দেখলে বুঝবেন যে ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবলটা সিএসএস এর ভেরিয়েবলটা কীভাবে কাজ করে। তো প্রথমে এই যে রুট দিতে হয়, হ্যাঁ, এরকম, এই যে এটা দিয়ে রুট, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট রো শেষ, তারপরে এখানে
এইভাবে আমরা দুইটা টান দিয়ে এখানে একটা ভেরিয়েবলের নাম লিখব, মানে যে কোনো একটা নাম লিখব। আমি লিখলাম কালার প্রাইমারি, ঠিক আছে। এখানে লিখলাম হচ্ছে এই যে সাদাটা লিখলাম। তো এটা আমাকে কি ফ্যাসিলিটি দিবে আমি দেখাই। এটা হচ্ছে কি ভেরিয়েবল মানে হচ্ছে এটা এমন একটা জিনিস যে কোনো একটা পাত্রে আমরা কোনো একটা মান রেখে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে জাস্ট ওই পাত্রের নামটা বারবার আমি লিখে দিলেই এই মানটা ওইখানে অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। যে কালার প্রাইমারি এখানে যদি কালার হোয়াইট দিই, কালার হোয়াইট দিলাম মানে এই ভেরিয়েবলের ভিতরে হোয়াইটটা রেখে দিলাম, তখন আমাকে বারবার ওই যে কালার হোয়াইটটা ব্যবহার করতে হবে না। তো এটাকে আমি যদি একটু ব্যবহার করে দেখাই, যে এখানে কি করলাম, হোয়াইট নিলাম না, এই যে কি লিখলাম হোয়াইট, এখানে সাদাটা তো আমি ডিক্লেয়ার করলাম। আমি যদি এখানে এভাবে লিখি BAR, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, যেটা টান দিব, এই যে কালার হোয়াইটটা আমাকে সাজেস্ট করছে। আমি যখন এইটা লিখে দিব আমার কালার কিন্তু এখানে এই যে হোয়াইট হয়ে গেল। আমি কিন্তু এখানে লিখিনি হোয়াইট লিখিনি, ঠিক আছে। আমার 1000 জায়গায় দেখা যাবে যে হোয়াইট ক্লাসটা লেখা লাগতেছে, 2000 জায়গায় দেখা যাবে হোয়াইট ক্লাসটা লেখা লাগতেছে। আমি বারবার কীভাবে লিখবো এই যে জিনিসগুলো, এটা একটা বিরক্তিকর না, এই যে বারবার এই লেখা বিরক্তিকর না, লিখবো না। আমি জাস্ট একবার লিখে পরবর্তীতে বারবার আমি এই যে কালার হোয়াইট ডিক্লেয়ার করে দিব। তো এই জন্য এই যে রোড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এখানে আমি যত খুশি ভেরিয়েবল নিতে পারবো, ঠিক আছে। এখানে আমি দিলাম যে ফন্ট ফ্যামিলি, ফন্ট রোবোটো, ঠিক আছে। এখানে আমি ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম এরকমভাবে যে রোবোটো। তখন আমি রোবোটো ফন্টটা যে জায়গায় ইউজ করা লাগবে কীভাবে ইউজ করব, ফর এক্সাম্পল এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে এই যে BAR, এই যে ফন্ট রোবোটো। অনেক জায়গায় ফন্টটার নাম লেখা প্রয়োজন হইতে পারে, এভাবে দিয়ে দিলাম। আবার এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড, এই নামটা আমার উপর ডিপেন্ড করে আমি কি নাম দিব, ঠিক আছে। এই যে দুইটা দিতে হবে, হোয়াইট দিলাম, দেওয়ার পর না গ্রে দিলাম, ঠিক আছে। এখানে আমি লিখে দিলাম গ্রে। এখন যখন আমি কোনো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড দিতে চাবো, যে এখানে ফর এক্সাম্পল যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রে। এখন দেখবো যে এখানে কিন্তু একটা আমার ব্যাকগ্রাউন্ড আসবে, এই যে ব্যাকগ্রাউন্ড আসছে, কি হচ্ছে রুট। এইভাবেই আমাদের CSS ব্যবহার করা লাগবে, বারবার এইসব কালার নাম লেখা লাগবে না। এই যে আমি যা দেখাইলাম বর্ডারের মধ্যে কালার দিয়ে দিল, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে কালার নামগুলো ভেরিয়েবল আকারে দিয়ে দিল, ঠিক আছে। তো ভেরিয়েবল আরও অনেক কাজে লাগে, আপাতত এইটুকুই আমরা দেখালাম, এটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগে, ঠিক আছে। তারপরে CSS প্রপার্টি, এটাও ভেরিয়েবলেরই কাজ, হ্যাঁ। এটা আপাতত মানে এগুলো আরও অ্যাডভান্স কাজ, ঠিক আছে, এগুলো আমরা আরও পরে দেখবো, বাট আপাতত আমাদের এইগুলো দিয়ে সম্পূর্ণ কাজ চলে যাবে যেটুকু দেখলাম ভেরিয়েবলের। তারপরে এখানে বক্স সাইজিং, বক্স সাইজিং হচ্ছে আমরা যখন মানে এটা বর্ডার ইউজ করি, বক্স সাইজিং আছে যে বর্ডার বক্স, হ্যাঁ, এই টাইপের, মানে আমাদের যে বর্ডারটা এটা কি আমাদের মানে ডিবের ভিতরে পড়বে না বাইরে পড়বে, এই টাইপের একটা জিনিস আর কি। এটাও আমাদের কাজে লাগে টুকটাক। এই যে বক্স সাইজিং বর্ডার বক্স দিল, বর্ডার বক্স দিলে হচ্ছে মানে আমাদের বর্ডারটা আমাদের ডিবের ভিতরেই পড়বে, বাইরে কোনো জায়গা নেবে না। এরপরে হচ্ছে ওই যে CSS এর ভেরিয়েবলের পরে এখানে অ্যানিমেশন ট্রানজিশনের পরে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি বিষয়টা সম্পর্কে জাস্ট একটু আপনাদেরকে আইডিয়া দিই। এটা হচ্ছে আমাদের যখন রেসপন্সিভ করা লাগে, রেসপন্সিভ ডিজাইনটা কি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আপনার সব ডিভাইসে, মোবাইল, ট্যাবলেট, মোবাইলের বিভিন্ন ভার্সন, আইফোন, স্যামসাং, হ্যাঁ, ট্যাবের বিভিন্ন ভার্সন, ল্যাপটপ, ডেস্কটপ, এগুলোর বিভিন্ন ভার্সন, সব জায়গায় আমাদের ওয়েবসাইটটা নির্দিষ্ট একটা ডিজাইনে দেখাবে, মানে ভেঙে যাবে না। আমি যদি নর্মালি এই জিনিসটাকে ইয়েতে ওপেন করি, হ্যাঁ, একদম ছোটো জায়গায় ওপেন করি, ঠিক আছে, এটা কিন্তু এই যে এরকম একটার সাথে একটা লেগে আছে বা এরকম আছে, হ্যাঁ। আমি যদি এরকম না চাই, আমি চাই যে মানে এটা সুন্দর করে একটা নির্দিষ্ট ডিজাইনে এটা দেখাবে, যে এক কলাম করে একটা করে নিচে দেখাবে, হ্যাঁ।
তো এগুলো স্পেসিফিকলি আমি একটা নির্দিষ্ট একটা কোয়েরি নিব, কোয়েরি হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ নিয়ে নিব আর কি আমি, যে এই যে এখানে নিয়ে নিল যে মিন ওয়াইড 480 পিক্সেল। তো এখানে 480 পিক্সেল পর্যন্ত মানে বডির কালারটা এখানে এই যে একটা ছোট এক্সাম্পল দেখাই, এটার জন্য আমরা আলাদা একটা ক্লাস নিব, ঠিক আছে। তো জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি যে এখানে নর্মালি ব্যাকগ্রাউন্ড কি দেওয়া, পিঙ্ক দেওয়া, ঠিক আছে। তো এখানে মিনিমাম ওয়াইড, মিন ওয়াইড দেওয়া আছে 400, প্রথমে মিডিয়া নিল, ঠিক আছে, এই যে মিডিয়া। তো মানে কোয়েরি করার জন্য প্রথমে @media লিখতে হয়, তাহলে তারপর স্ক্রিন সিলেক্ট করে দিতে হয়, কোন স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন এন্ড আমি বললাম যে মিনিমাম ওয়াইড 480 পিক্সেল পর্যন্ত, 480 পিক্সেল থেকে, ঠিক আছে, যেহেতু 480 পিক্সেল সিলেক্ট করা, আর কিছু সিলেক্ট করা নেই, তার মানে হচ্ছে 480 পিক্সেল থেকে যা আছে সম্পূর্ণ লাইট গ্রিন কালারটা হবে, মানে যত উপরের দিকে আছে স্ক্রিন 400, মিনিমাম হচ্ছে কত 480, আর উপরে দেওয়া নেই, তার মানে উপরে আনলিমিটেড। 480-র পরে এটার কালারটা হয়ে যাবে পিঙ্ক, কারণ কি নর্মালি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দিয়ে রাখছি, কিন্তু এখানে লাইট গ্রিন কাজ করছে কেন, কারণ হচ্ছে এখানে আমি একটা কোয়েরি করলাম, কোয়েরি করে বলে দিলাম যে 480 পর্যন্ত আমার যে স্ক্রিনটা মিনিমাম 480 পর্যন্ত এটা হচ্ছে এই লাইট গ্রিন থাকবে। তো এটাকে যদি রেসপন্সিভটা দেখার জন্য আপনার করতে হয়, এই যে ইন্সপেক্ট করে এই যে এখানে ক্লিক করতে হয়, এই যে মোবাইল আর ট্যাবলেটের একটা ছবি দেওয়া, এখানে ক্লিক করতে হয়। তো এখানে আমি যদি এইখানে তাকাই, এই যে এখানে কিন্তু সাইজ লেখা, হ্যাঁ এই যে, তাহলে এই যে 480 পর্যন্ত, হ্যাঁ 480 পর্যন্ত লাইট গ্রিন থাকবে, আমি বলে দিলাম যে মিনিমাম ওয়েট 480 পর থেকে আনলিমিটেড লাইট গ্রিন হোক। তাহলে এখানে দেখবো যে 480 যখন দেখাবে ওয়েটটা, এই যে প্রথমটা হচ্ছে ওয়েটটা যখন 480-তে যাবে লাইট গ্রিন হবে, এই যে 480, এই যে লাইট গ্রিন, ঠিক আছে। আর লাইট গ্রিন যখন 480 পার হবে অটোমেটিক পিঙ্ক হয়ে যাবে, কারণ এখানে পিঙ্ক দেওয়া। তো এইভাবে হচ্ছে ওয়েট অনুসারে আমাদের রেসপন্সিভটা কাজ করে। এটা নিয়ে আমাদের সম্পূর্ণ একটা ক্লাস থাকবে বিস্তারিত, যেখানে আমরা একদম ক্লিয়ারলি রেসপন্সিভের কনসেপ্টটা নিব, আর এই নিয়ে আমাদের আসলে কোনো ঝামেলাই থাকবে না। তো ধন্যবাদ, এই ক্লাস পর্যন্ত।